বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন আহমেদের ফিরে আসাটা একটা বিরাট ঘটনা। কিন্তু এই ঘটনার পেছনে কি আরও কিছু আছে? চলুন একটি নির্দিষ্ট সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পুরো বিষয়টা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আমরা সবাই যে গল্পটা জানি সেটা তো বেশ নাটকীয়। একজন বড় মাপের রাজনৈতিকবিদ হঠাৎ করেই উধাও হয়ে গেলেন। বলা হলো তাকে গুম করা হয়েছে। তারপর অনেক দিন পর তাকে পাওয়া গেল ভারতে। সেখান থেকে দেশে ফেরার জন্য তাকে লড়তে হলো লম্বা এক আইনি লড়াই। কিন্তু যে সূত্র ধরে আমরা এই আলোচনাটা করছি সেখানে কিন্তু বলা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটা কথা, শুধু একটা বাক্য। দেখুন, এই একটা কথাই কিন্তু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়, তাই না? মনে অনেক প্রশ্ন জাগিয়ে তোলে। তাহলে ঠিক কী দাবি করা হচ্ছে সেখানে? চলুন এবার গভীরে যাওয়া যাক। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্যই হল ওই উৎসের করা অভিযোগগুলো এক এক করে খতিয়ে দেখা, যাতে পুরো ছবিটা পরিষ্কার হয়। তো সবার আগে চলুন সেই গল্পটাকে আর একবার ঝালিয়ে নিই, যে গল্পটা আমরা সবাই শুনেছি, যেখানে তাকে দেখানো হয়েছে একজন সংগ্রামী নায়কের মতো। এই যে দেখুন, প্রথমে তিনি নিখোঁজ হলেন, তারপর তাকে পাওয়া গেল ভারতে, শিলংয়ে। এরপর শুরু হলো দেশে ফেরার জন্য বছরের পর বছর ধরে চলা আইনি লড়াই, এবং শেষে তিনি ফিরলেন। এই গল্পটাই কিন্তু সবার কাছে পরিচিত। আর এই গল্পের কারণেই তাকে একজন ভুক্তভোগী হিসেবে দেখা হয়, যিনি অনেক কষ্ট করে ন্যায় বিচার পেয়েছেন। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, কারণ এখন আমরা দেখব দ্বিতীয় আখ্যানটা। যে সূত্রটা আমরা বিশ্লেষণ করছি সেটা বলছে এই পুরো ঘটনার পেছনের গল্পটা আসলে একদমই অন্য রকম। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দুটো গল্পকে পাশাপাশি রাখা হয়েছে। একদিকে আমরা দেখছি তাকে বলা হচ্ছে গুমের শিকার, যার আইনি লড়াইটা ছিল একটা শাস্তি, আর তার ফেরাটা ছিল ন্যায়ের জয়। অন্যদিকে ওই সূত্রটির অভিযোগ কি, যে তিনি আসলে একজন সুরক্ষিত গোয়েন্দা অ্যাসেট। তার আইনি লড়াইটা ছিল আসলে তাকে নিরাপদে রাখার একটা উপায়, আর তার ফিরে আসাটা একটা কৌশলগত চাল। আচ্ছা, তাহলে এখন চলুন শিলংয়ে থাকাকালীন সময়টা নিয়ে ঠিক কী অভিযোগ করা হচ্ছে সেগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। একটা প্রশ্ন কিন্তু আসেই, তাই না, যে এত রাজনীতিবিদ থাকতে তাকেই কেন বেছে নেওয়া হলো? যদি এটা আসলেই একটা পরিকল্পিত অপারেশন হয়, তাহলে তিনিই কেন? সূত্রটির দাবি এর পেছনে কারণ ছিল তার একটা বিশেষ দুর্বলতা। সূত্রটি এখানে একটা শব্দ ব্যবহার করেছে, ডিপ স্টেট। মানেটা কি? সহজ কথায় এটা এমন একটা ক্ষমতার গোপন নেটওয়ার্ক, যারা সবসময় এমন মানুষ খুঁজে বেড়ায় যাদের কোনো না কোনো দুর্বলতা আছে, আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করে। আর এক্ষেত্রে সেই দুর্বলতাটা কি ছিল? দেখুন, ২০০৮ সালের একটা ঘুষের মামলায় তার ৭ বছরের জেল হয়েছিল। সূত্রটির দাবি এই ঘটনায় তাকে একটা বড় ধরনের চাপের মধ্যে ফেলে দেয়, আর ঠিক তখনই তিনি গোয়েন্দা সংস্থাগুলোর নজরে চলে আসেন। এখানে কিন্তু বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। বলা হচ্ছে শিলংয়ে তিনি আসলে বন্দী ছিলেন না, বরং তাকে নাকি নিয়মিত গভর্নরের বাসভবনের কাছের একটা সেফ হাউসে নিয়ে যাওয়া হতো। সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রোয়ের বড় বড় কর্মকর্তাদের সাথে তার মিটিং হতো। এমনকি তার মাধ্যমে এমন সব গোপন মেসেজ চালাচালি হতো যা অন্য কোনোভাবেই পাঠানো সম্ভব ছিল না। আর তার বিরুদ্ধে যে মামলা চলছিল সেটা ছিল স্রেফ একটা আবরণ, একটা বাংকার, যা তাকে সবার চোখের আড়ালে সুরক্ষিত রেখেছিল। আচ্ছা, শিলংয়ের পর্ব তো গেল, এবার আসা যাক তার ফিরে আসার সময় আর উদ্দেশ্য নিয়ে। এই বিষয়ে সূত্রটি কি বলছে? মূল দাবিটা হল তার ফেরাটা কিন্তু কোনো আদালতের রায়ের কারণে ঘটেনি, বরং এটা একটা পরিকল্পিত চাল ছিল। ঠিক জাতীয় নির্বাচনের আগে তাকে ফেরানো হয়, কারণ তার পৃষ্ঠপোষকদের তখন তাকে দরকার ছিল। তো মিশনটা ঠিক কী ছিল? সূত্রটির দাবি অনুযায়ী এর কয়েকটা ধাপ ছিল। ১. নির্বাচনের ঠিক আগে দেশে ফেরা। ২. বিএনপিতে নিজের পুরনো আর প্রভাবশালী জায়গায় মানে স্থায়ী কমিটিতে ফিরে যাওয়া। ৩. দলের হয়ে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব নেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ৪ নম্বর, ভারতপন্থী প্রার্থীদেরকে সামনে আনা, আর যারা ভারত বিরোধী তাদেরকে কৌশলে সরিয়ে দেওয়া। সূত্রটি এখানে একটা নতুন টার্ম ব্যবহার করেছে, শিলং প্রোটোকল। এর মানে কি?
এর মানে হলো তিনি এখন আর নিজের ইচ্ছায় চলছেন না, তিনি যা করছেন তা আসলে শিলংই দোষে তৈরি করা একটা স্ক্রিপ্টেরই অংশ। এই পর্যালোচনার একদম শেষে এসে সূত্রটি একটা খুবই কঠিন সতর্কবার্তা দিচ্ছে। এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে এর পরিণতি কি হতে পারে সেটাই বলা হচ্ছে। দেখুন কি শক্তিশালী একটা রূপক ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে তার প্রভাবে থাকা কোনো দলকে ভোট দেওয়া মানে একটি শিয়ালকে মুরগির খাঁচায় ঢুকতে দিয়ে চাবিটাও তার হাতে তুলে দেওয়া। মানে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা দেশের সার্বভৌমত্বের জন্য একটা বিরাট হুমকি হতে পারে। তাহলে শেষ পর্যন্ত কোনটা সত্যি? তিনি কি সত্যিই একজন নির্যাতিত নায়ক, যিনি অনেক লড়াই করে দেশে ফিরেছেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে? যে সূত্র ধরে আমরা এই আলোচনাটা করলাম তার দাবিগুলো কিন্তু সত্যি অনেক বড় আর গভীর কিছু প্রশ্ন তুলে দিয়ে গেল, যা নিয়ে ভাবার অবকাশ